So the three pillars on which the program was based. এখানে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি? পরিস্থিতি কি সত্যি এতটাই ভয়াবহ, নাকি সামনে আসছে আরও বড় কোনো ঝড়? হঠাৎ করেই কেন এমন কঠোর হয়ে গেল আন্তর্জাতিক মুদ্রা তহবিল? যে প্রতিষ্ঠানটি এতদিন ধরে পাশে ছিল তারাই কি আজ মুখ ফিরিয়ে নিল? ওয়াশিংটনের বৈঠক একের পর এক আলোচনা, তবুও কেন ফিরতে হলো প্রায় খালি হাতে? তাহলে কি শুধু অর্থনীতির সংকটই নয়, আড়ালে রয়েছে আরও গভীর কোনো অবিশ্বাস? বারবার বলা হচ্ছিল সংস্কারের কথা, রাজস্ব খাত, ব্যাংকিং খাত, কোথায় সেই দৃশ্যমান পরিবর্তন? নাকি সিদ্ধান্তগুলো হয়েছে কিন্তু বাস্তবায়ন থেমে আছে কোথাও? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই অস্বীকৃতি কি শুধু একটি কিস্তি আটকে যাওয়া, নাকি এটি একটি বড় সংকেত ভবিষ্যতের জন্য সতর্কবার্তা? ডলার সংকট যখন চরমে, ঠিক তখনই আন্তর্জাতিক সহযোগিতা থমকে দাঁড়ালো। তাহলে সামনে কি অপেক্ষা করছে? এটা কি সাময়িক চাপ, নাকি ধীরে ধীরে অর্থনীতি এগিয়ে যাচ্ছে এমন কোনো অন্ধকার পথে যেখান থেকে ফিরে আসা কঠিন? আর শেষ প্রশ্নটা থেকেই যায়, সরকার কি সময় থাকতেই পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই সিদ্ধান্ত হয়ে উঠবে আরও বড় অর্থনৈতিক ঝড়ের শুরু? গল্পটা শুনলে আসলে কৌতূহল জাগবে কিনা সেটা নিয়ে নিজেও অবাক হবেন, কারণ এই গল্পে রয়েছে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কঠোর এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে পূর্ববর্তী ব্যাংক অধ্যাদেশ বাতিল করে দেশের অন্যতম বৃহত্তম লুটেরা গোষ্ঠীকে ব্যাংকের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার সেই অবিশ্বাস ও বিতর্ক সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি। আসলে লজিক দিয়ে বিষয়টা বুঝে নেই। বাংলাদেশের ব্যাংকিং খাতের ভেতরে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা তো কোথাও ফিরে আসেনি, সেই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। আর এখন সেই দেউলিয়া ব্যাংকগুলো সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার ব্যবহার করছে কোথা থেকে? রাষ্ট্রীয় কোষাগার থেকে, মানে সাধারণ মানুষের টাকা থেকে আদায় করা ট্যাক্সের টাকা দিয়ে। লুটেরাদের চুরি করার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে গরিব মানুষের ঘাড়ে, আপনার ঘাড়ে, আমার ঘাড়ে, সাধারণ মানুষের ঘাড়ে। IMF এই বিষয়টাকে সম্পূর্ণ ঠিক মতো ধরেছে। তারা তাদের চোখে দেখছে রাষ্ট্রীয় কোষাগার থেকে আসলে কাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এই দেখে IMF এর বিরক্তির মাত্রা যে চরমে পৌঁছে গেছে তা বলার অপেক্ষা রাখে না। এবং IMF এর বিরক্তির কারণ শুধু এটাই নয়, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো বর্তমান সরকার গত সরকারের জুলাই অভ্যুত্থানের পর ব্যাংক অধ্যাদেশটি বাতিল করে দিয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে তৎকালীন সরকার এস আলম গ্রুপকে বিভিন্ন ব্যাংক থেকে বাদ দিয়েছে। সেই এস আলম গ্রুপ যে দেশের অর্থনীতির জন্য শীর্ষ লুটেরা গোষ্ঠী তা কেউ জানে না। এস আলম গ্রুপের মাধ্যমে বহুত টাকা বিদেশে পাচার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করছিল সেই লুটেরাদের বিচার হবে, ব্যাংকগুলো থেকে সরানো হবে। কিন্তু বর্তমান সরকার উল্টো সিদ্ধান্ত নিয়েছে। এস আলম গ্রুপকে ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পায়তারা করছে সরকার। সেই ইসলামী ব্যাংকের ভেতরে অত্যন্ত অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষ কর্মকর্তাদের সরিয়ে দলীয়করণ করা হচ্ছে। সবকিছুই IMF এর নজরে এসেছে। এবার প্রশ্ন হলো, IMF কেন এতটা কঠোর অবস্থানে গেল? এর উত্তরে লুকিয়ে রয়েছে এক গভীর রাজনৈতিক চেতনার পেছনে। IMF পুরো পৃথিবীর অর্থনীতির পরিবেশ খুব ভালোভাবেই বুঝতে পারে। তারা দেখছে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তা দেশের অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর। লুটেরাদের হাতে ব্যাংক ফেরত দিলে সেই ব্যাংকগুলোতে আবার দুর্নীতি বাড়বে, এটা কেউ জানে না। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর IMF স্পষ্ট বোঝাচ্ছে যে তারা এই সিদ্ধান্ত মেনে নেবে না। এবার এই রাজনৈতিক সংকটের উপর আরও একটি কঠোর জ্বালানির সংকটের আঘাত পড়ছে। মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধের কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে রণক্ষেত্র তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে। জ্বালানি তেল, গ্যাস এবং সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী আগামী 4 মাসে বাড়তি দামে তেল, গ্যাস ও সার অনুমতিতে বাংলাদেশের প্রয়োজন প্রায় $3 বিলিয়ন, মানে প্রায় 50,000 কোটি টাকা। শুধু জ্বালানি ও খাদ্য নিশ্চয়তার জন্যই এই টাকা প্রয়োজনের পাশাপাশি দেশের ভেতরের অর্থনীতি চালু রাখতে প্রায় 8,000 কোটি টাকার ভর্তুকি দরকার। মোট প্রায় 50,000 কোটি টাকা। এই সমস্ত টাকা কোথা থেকে আসবে? IMF এর ঋণের কিস্তি ছাড় দেওয়া না হলে তেল আর বাজার থেকে আসবে না। ইনস্ট্যান্ট রিফাইন বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানির অভাবে স্তব্ধ হয়ে যাবে। পুরো দেশ অন্ধকারে তলিয়ে যাবে। এই ভয়াবহ চাপ সামলাতে সরকারের এখন মাথা ঘুরছে। মার্চ থেকে জুন পর্যন্ত সময়
জন্য বিকাশ সহায়তা হিসেবে উন্নয়ন সহযোগিতার কাছ থেকে $3 বিলিয়ন জরুরি ঋণ নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি জরুরি চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে। সেখানে সব তথ্য লিখে দেওয়া হয়েছে। এই ঋণ মূলত 3টি কাজে ব্যয় হবে। প্রথমত, বিদেশি মুদ্রা মজুত ধরে রাখতে, দ্বিতীয়ত দরিদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তৃতীয়ত জ্বালানি ও সারের দাম নিয়ন্ত্রণ রাখতে। কিন্তু IMF এখন দরজাটা বন্ধ করে দিয়েছে, কারণ তারা দেখছে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার মধ্যে যে অস্থিরতা তৈরি হচ্ছে তা আন্তর্জাতিক ঋণদাতার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। বিশেষ করে ব্যাংকিং খাতের অবস্থাটা যেন এক গভীর কূপের পরিণত হয়েছে। লুটেরা ব্যাংকগুলোতে আবার প্রবেশ করছে, আর এই লুটেরাদের প্রতি IMF এর আসন্ন হয়েছে এক ঘৃণা। এই ঘৃণা যখন রাজনৈতিক সিদ্ধান্তের সাথে মিশে যায় তখন তা অত্যন্ত বিষয়। IMF এর কঠোর অবস্থান কেবল রাজনৈতিক নয়, তা কার্যত অর্থনৈতিক বাস্তবতারও প্রতিফলন। এবার প্রশ্ন হলো, যখন এত কঠোর পরিস্থিতি তখন সরকার কি করছে? উত্তর হলো, সরকার সাধারণ মানুষের চোখ অন্যদিকে ফেরাতে মেতে উঠেছে রাজনৈতিক হাতিয়ার খেলায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড় কার্ড, এসব কার্ড নিয়ে পড়ে আছে বর্তমান সরকার। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে এই কার্ড বিতরণ চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই কার্ড দিয়ে বাজারে গেলে 1 কেজি চাল কেনা যায়, 1 লিটার তেল পাওয়া যায়। কারণ কার্ড দিয়ে তো আন্তর্জাতিক বাজার থেকে তেল কেনা যায় না। তেল কেনার জন্য লাগে ডলার, আর সেই ডলারের পাইপলাইন IMF বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষের পকেটে টাকা নেই, বাজারে জিনিসপত্রগুলোর দাম আকাশচুম্বী। ব্যাংকে টাকা রাখলে তা ফেরত পাওয়ার গ্যারান্টি নেই, আর সরকার মানুষকে কাঠ ধরিয়ে দিচ্ছে। অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আগামী কিছুদিন পর মানুষের পকেটে শুধু এসব রঙিন কার্ডই থাকবে, কিন্তু সেই কার্ড দিয়ে বাজারে গেলে 1 কেজি চালও কেনা যাবে না। সেই কার্ডের মূল্য সারা দুনিয়ায় শূন্য, কারণ সেই কার্ডের পেছনে যে ডলার পাইপলাইন রয়েছে তা এখন IMF বন্ধ করে দেওয়া হয়েছে। একটি দেশের ব্যাংকিং খাত কতটা দুর্নীতিগ্রস্ত হলে আন্তর্জাতিক সংস্থা এভাবে আঙুল তুলে দেখাতে পারে তা সত্যি ভাবনার বিষয়। কিন্তু সত্যি কথা হলো, এই অবস্থার জন্য দায়ী এই দেশের পচা গলার রাজনীতি ও অর্থনৈতিক সিস্টেম। যারা লুটেরা আলমকে ব্যাংকে ফেরত দিচ্ছে, যারা ইসলামী ব্যাংককে ধ্বংসের নীতি চালাচ্ছে, যারা সাধারণ মানুষ টাকা দিয়ে লুটেরার ক্ষতিপূরণ দিচ্ছে। আপনারা ভাবছেন IMF আপনাদের ডলারের বস্তা দেবে? এমন ভাবা চরম বোকামি। যদি দ্রুত রাজস্ব খাতের সংস্কার আনা না হয়, যদি ব্যাংকিং খাতকে লুটেরার হাত থেকে রক্ষা করা না হয়, তবে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতির সুনামির মুখোমুখি হতে যাচ্ছে। লোডশেডিং, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব আমাদের দৈনন্দিন জীবনকে পুরোপুরি স্থবির করে দেবে। সময় ফুরিয়ে আসছে, আর হয়তো খুব শীঘ্রই আমাদের অর্থনীতি তার সবচেয়ে বড় মাসুল গুনতে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের চতুর্দশ সংসদের প্রতিনিধি দল ওয়াশিংটনে যে ব্যর্থ স্বাদ নিচ্ছে, তার জন্য দায়ী এই দেশের পচা গলার রাজনৈতিক ও অর্থনৈতিক সিস্টেম। সময় এখন কাঁপা কাঁপা হয়ে উঠছে, আর এই কাঁপন যদি থামাতে না পারে তবে আগামী দিনগুলো বাংলাদেশের জন্য কতটা কঠিন হয়ে উঠবে তা কেউ অনুমানও করতে পারছে না। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই মন্তব্যের ঘরে জানান, এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ সত্যি কথা বলা আর সত্য কথা জানা এই দিনের সবচেয়ে বড় সাহস।